আমি আর একটু দেরি করলাম না, এক ছুটে বেরিয়ে পড়লাম সে কুটির থেকে। এখন আমার যে করেই হোক পালাতে হবে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট লাগালাম আমি। ছুটতে ছুটতে বারে বারে পিছনের দিকে তাকাচ্ছিলাম আমি, যে কুটির থেকে তখন আমি কতটা দূরে যেতে পেরেছি। সামনে ফাঁকা মাঠ হলে বুঝতে সুবিধা হতো, কিন্তু আমার সামনে তখন গভীর জঙ্গল। লতা পাতা সরিয়ে গাছগাছালির মধ্য দিয়ে আমি ছুটে চললাম। আমার থুতনি থেকে মাথা অবধি বাঁধা পট্টিটা খুলে গেল। সঙ্গে সঙ্গে সেই ক্ষত স্থান থেকে প্রচণ্ড রক্ত বেরিয়ে যাচ্ছিল আমার। আমি ওইসব কথা না ভেবে ছুটে চললাম। বৃষ্টির মধ্যে অন্ধকার রাতে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় একটা নুপুরের শব্দ পেলাম। থেমে গেলাম। কেউ কি আমার পিছনে ধাওয়া করছে? পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি যে গভীর ও হঠাৎ করে উদীয়মান জঙ্গলে আমি সম্পূর্ণ অনাহুত, এটা বুঝতে পেরে আমি আরও জোরে ছুটে চললাম। যতই এগোচ্ছি ততই যেন সেই নুপুরের শব্দ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আমি আদেও সেই নুপুরের শব্দ থেকে দূরে পালাচ্ছি, নাকি সেই শব্দ বশবর্তী হয়ে আমি সেই দিকেই ছুটে চলেছি? আরও অনেক দূরে ছুটার পর সামনে তাকিয়ে আমার দমটা বন্ধ হয়ে গেল। যে কুটিরটাকে পিছনে ফেলে আমি এতক্ষণে প্রাণপণে ছুটছিলাম, এখন সেই কুটিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। কুটিরের দাওয়ায় হাসি হাসি মুখে বসে রয়েছে সে ভয়ানক বুড়ি। পায়ে একটা নুপুর পরে সে দাওয়ায় বসে পা দোলাচ্ছে। সে নুপুরের ছনছন শব্দই আমি এতক্ষণ পাচ্ছিলাম। তার মানে আমি এই এতক্ষণ একই জায়গায় বারবার দৌড়ে যাচ্ছিলাম। ভগবান জানে এখন আমার সঙ্গে কি হবে। হ্যালো এভরিওয়ান, বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আমাদের চ্যানেলের সকল গল্পগুলো শুনতে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজ আপনারা শুনতে চলেছেন অঙ্কিতা ঘোষের কলমে একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প, ডাইনি বুড়ির কুটিরে। বেশি সময় নষ্ট করব না, সরাসরি গল্পে চলে যাব। শুনতে থাকুন আজকের গল্প, অঙ্কিতা ঘোষের কলমে ডাইনি বুড়ির কুটিরে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু। স্কুল থেকে বাড়ি ফিরতে আজ অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের স্কুলের গণিত বিভাগের শিক্ষক বিপুল সমাদ্দারের বিয়ে গেছে গত মাসে। ভদ্রলোক মারাত্মক কিপ্টে। নিজে বিয়ে করে আমাদের কাউকে তো নিমন্ত্রণ করে খাওয়ায়নি, তাই আজ আমরা সবাই মিলে ব্যাটাকে ধরে ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি। কিন্তু এইসব করতে গিয়ে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। তবে অসুবিধার কিছুই নেই, কাল রবিবার, এমনিতেই স্কুল ছুটি। আজ রাতে ভালো করে খাওয়া দাওয়া সেরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো। গ্রীষ্মকালের ভ্যাবসা গরমে রোজ রোজ স্কুলে গিয়ে এই লক্ষ্মী ছাড়া বাচ্চাগুলোকে পড়ানো মানেও যে কত বড় শাস্তি, সেটা সরকারি গ্রামীণ স্কুলের শিক্ষকরা ভালো মতোই বোঝে। বিগত এক সপ্তাহ ধরে খবরের কাগজের পাতায় ভেসে উঠছে একটা খবর। আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগরের উপর দিয়ে ধেয়ে আসছে সাইক্লোন। ঝড়ের গতি হতে পারে ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। কিন্তু ওই খবরই সার। ঝড় তো দূর, সামান্য একটু হাওয়াও যেন বইতে দেখা গেল না। রৌদ্র প্রখর পরিবেশে চোখ ধাঁধানি উজ্জ্বলতা আর সহ্য হচ্ছে না। প্রকৃতি দেবী যেন চোখ রাঙিয়ে গাছপালা কাটা এবং এই জঙ্গল সাফ করে বাড়ি ঘর এবং কলকারখানা তৈরি করার প্রতিশোধ নিচ্ছে। স্কুল থেকে দুপুরবেলা উত্তপ্ত পরিবেশে প্রায় ঝলসে গিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন ঘড়ি জানান দিচ্ছে দুপুর 3টে বাজে। শনিবারে এত দেরি করে ফিরতে দেখে মা একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি রে বাবা, আজ এত দেরি হলো যে? আরে আজ ওই বিপুলদার বিয়ের আনন্দে একটু খাওয়া দাওয়া করা হলো, তাই একটু দেরি হলো। সে কি রে, তাহলে কি দুপুরে কিছু খাবি না তুই? না মা, আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই পুকুর থেকে গিয়ে হাত পাটা ধুয়ে আয়, আমি তোর জন্য একটু আম পোড়া শরবত বানিয়ে দিই। আম পোড়ার শরবত শুনে জিভে জল চলে এলো। তাড়াতাড়ি পুকুরে গেলাম হাত মুখ ধুয়ে নিতে। তারপর ঘরে এসে বসতেই মা এক গ্লাস ভর্তি আম পোড়ার শরবত দিল। মায়ের হাতে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে প্রাণটা প্রায় জুড়িয়ে গেল। শরবত খেয়ে মায়ের হাতে খালি গ্লাস দিয়ে বালিশে মাথাটা দিয়ে সবে চোখটা বন্ধ করেছি, তখনই মা এসে আমার পাশে বসে বললেন, হ্যাঁ রে খোকা, তুই বুঝি খুব ক্লান্ত?
হ্যাঁ হ্যাঁ মা, এখন একটু ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়। বলছি খোকা, কখন তুই ঘুম থেকে উঠবি রে? একটু কথা ছিল। কি কথা? এই ঘর বাড়ি সংসারের কথা আর কি। একটা জিনিস একটু দরকার ছিল, বুঝলি। এখন তো আমার বয়স হয়েছে, তোর মতো বয়স হলে তো আমি একাই করে নিতে পারতাম। মা যেমন তাদের সন্তানদের কথাবার্তা শুনে অনেক কিছু আন্দাজ করতে পারে, ঠিক তেমনি সন্তানরাও মায়েদের আচার আচরণে বেশ বুঝতে পারে যে তারা কখন কি বলতে চায়। মায়ের এত নরম স্বরে ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কথা বলাতেই আমি বুঝতে পেরেছি কিছু একটা মতলব ফেঁদেছেন তিনি। আমি কিন্তু আর কোথাও যেতে পারবো না, এই বলে দিলাম। এরকম বলিস না বাবা, খুব দরকার। কেন? কি নেই বাড়িতে? চাল ডাল আলু না পেঁয়াজ কি নেই? না না, ও সব নয়, ব্যাপারটা অন্য। কি ব্যাপার? বলছি, তোকে একবার তোর কাকার বাড়ি যেতে হবে খোকা, বাতাসপুর। কাকার বাড়ি যেতে হবে? কিন্তু কেন? আজ তোর কাকিমার চিঠি পেয়েছি, তোর কাকার শরীরটা ভালো নেই রে। তাতে আমাদের কি? ছি খোকা, এরম বলতে হয় নাকি? উনি তোর আপন কাকা। আপন কাকাকে তো নিজের আপন দাদার জন্য কখনো আসতে দেখিনি। আমার বাবা যখন মারা যায় তখন কোথায় ছিল ওরা? সে ওরা যাই করুক, আমরা তো আর সেরকম করতে পারি না। না, কে বলেছে করতে পারি না? আমি কোথাও যাব না। এরকম বলিস না বাবা। দেখ, আজ তো শনিবার, আজই বেরিয়ে পড়। কালকে আবার বিকেল বিকেল চলে আসবি। আমি তোকে কথা দিচ্ছি, কাল রাতে তোকে ভালো করে রেঁধে খাওয়াবো। না মা, তা হচ্ছে না। এই শরীর নিয়ে এই গরমে আমি কোথাও যাব না। বেশ, তাহলে তুই একা একা দুদিন থাকতে পারবি তো? মানে একা একা কেন? তুমি কোথায় যাবে? তুই যখন যাবি না, তখন আমাকেই যেতে হবে। একবার গিয়ে দেখেই আসি। যতদূর বুঝলাম ওদের টাকার অভাব পড়েছে, কিছু টাকাও দিয়ে আসতে হবে। তাহলে আমি আজই বেরিয়ে পড়ি। শোন খোকা, রান্নাঘরে রাতের খাবার করা আছে। আগামীকাল সকালে যা হোক কিছু একটা ফুটিয়ে খেয়ে নিস। সন্ধ্যাবেলায় আমি এসে রাতের রান্না করে নেব, কেমন? না মা, তুমি কোথাও যাচ্ছ না। তা বললে তো হয় না খোকা, আমাকে যেতেই হবে। মা আমার পাশ থেকে উঠে নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলেন। আহা, থামো থামো। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। উফ, কি জ্বালিয়ে মারলে। তুই যাবি বাবা? তোকে না অনেকবার দেখতে চেয়েছিল জানিস। তাহলে বরং তুই যা, ঘুরেই আয়। হ্যাঁ শোন না, বলছি কিছু টাকাও দিয়ে আসিস, কেমন? হ্যাঁ ঠিক আছে, ট্রেন সন্ধ্যাবেলার আগে পাবো না। এখন দয়া করে একটু ঘুমাতে দাও, আর সন্ধ্যাবেলায় ঠিক সময় মতো বেরিয়ে পড়ব। মা যদি চায় তাহলে কি না পারে। অগত্যা একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় তৈরি হয়ে নিলাম। বেরোনোর আগে মা এসে বললেন, আচ্ছা বাবা শোন, বাতাসপুরে পৌঁছতে পৌঁছতে তো রাত হবে। তুই কিন্তু মাঠের রাস্তা দিয়ে যাবি না, হ্যাঁ? ওই অন্য রাস্তাটা ধরবি, কেমন? যদিও আমি খুব একটা বাতাসপুর কোনোদিন যাইনি, তবে আমি জানতাম স্টেশন থেকে বাতাসপুরের লোকালয়ে ঢুকতে গিয়ে রাস্তা দুটো ভাগ হয়ে যায়। একদিকে গিয়ে গ্রামে প্রবেশ করতে হয়, অনেকটা সময় লাগে। আর অন্য দিক দিয়ে গেলে একটা মাঠ পড়ে, যেতে তুলনামূলক একটু কম সময় লাগে। কেন? মাঠ দিয়ে গেলে কি হবে? শুনেছি ওই মাঠ নাকি অভিশপ্ত, কেউ সকালবেলাও ওই পথে যায় না। অগত্যা কাঁধে একটা ঝোলা নিয়ে আমি বেরিয়ে পড়তে বাধ্য হলাম। গন্তব্য বাতাসপুর। সন্ধে 7:05 লোকাল ধরে যখন ট্রেনে উঠে বসলাম, তখন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করলাম। গরম তখন অনেকটাই কমেছে। আকাশের দক্ষিণ পশ্চিম কোণে বিদ্যুতের ঝলক দেখা গেল। হঠাৎ করে হাওয়ার শীতলতা ও ভিজে ভিজে ভাব বৃদ্ধি পেল, কিন্তু বৃষ্টির নামগন্ধ তখনও পেলাম না। ট্রেনে 2 ঘন্টার রাস্তা পেরিয়ে বাতাসপুর যেতে হবে। স্টেশন থেকেও কাকার বাড়ি খুব একটা কাছে নয়। যদি মায়ের বলা রাস্তা দিয়ে না গিয়ে স্টেশন থেকে নেমে ওই মাঠ পেরিয়ে কাকার বাড়ি যাই, তাহলে তুলনামূলক কম সময় লাগবে। তবে সেই মাঠ দিয়ে না যাওয়ার একটা কারণও আছে। বাবা কাকার মুখে শুনেছি সেই মাঠটার সঙ্গে নাকি একটা পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে। ছোটবেলায় কাকার কাছে শুনেছিলাম ওই মাঠ একসময় গভীর জঙ্গল ছিল। একটা অভিশাপের কারণে একদিন সেই মাঠ সব গাছ রাতারাতি মরে যায়। এমনকি ওই জঙ্গলে থাকা পশু পাখি অবধিও কাউকে জীবিত পাওয়া যায়নি। তারপর থেকেই ওই জঙ্গলে
একটা গাছের চারাও পর্যন্ত জন্মাতে দেখা যায়নি। এই জন্য কেউ ওই জায়গাটাতে যেতে চায় না, বিশেষত রাতের বেলা। তবে এছাড়া জায়গাটা আর কোনো বদনাম আছে কিনা তা জানা নেই। জীবনের অনেকটা সময় আমি ওই দিকে যাইনি। এইসব চিন্তা করছি, হঠাৎ প্রবল গর্জন করে মেঘ ডেকে উঠল। ঝিরিঝিরি করে শুরু হলো বৃষ্টি। আমার মাথায় হাত পড়ল। সর্বনাশ, এই রাত বিরিতে ঝড় বৃষ্টি সামলাতে হবে নাকি? এর থেকে তো গরমই ভালো ছিল। এই হলো মানুষের মন, কখন যে কি চায় সে নিজেও জানে না। সঙ্গে আবার ছাতাও নিইনি। এখন যে কি উপায়ে প্রাণ বাঁচাবো কে জানে। প্রবল চিন্তার মধ্যেই দমকা বৃষ্টির সঙ্গে নিয়ে ট্রেন পৌঁছালো বাতাসপুর স্টেশনে। হাটখোলা স্টেশনে নেমে আমার তখন নাচেহাল অবস্থা। বৃষ্টির দাপটে চোখ মেলে তাকানোর উপায় নেই। কোনো রকমের স্টেশনে নেমে একটা চায়ের দোকানের সামনে এসে আশ্রয় নিলাম। চায়ের দোকানের মালিক তখন গরম গরম চা তৈরি করছিল। আমি এক কাপ চা নিয়ে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করলাম। তখন স্টেশনে অধিক যাত্রী ছিল না। 2-4 জন মুটে নিজের বোঝকা নিয়ে বসে রয়েছে স্টেশনের বন্ধ দোকানগুলোর ঝাঁপের তলায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে মেঘের গর্জনও বাড়ছে অধিক। 1 কাপ 2 কাপ করে করে 5 কাপ চা পান করার পর বৃষ্টি খানিকটা ধরল। দোকানদারকে টাকা মিটিয়ে নিজের হাতের ঝোলাখানা মাথায় করে আমি স্টেশনের বাইরে গেলাম। এই স্টেশনের রাত বিরেতে 1-2 ভ্যান দেখতে পাওয়া যায়, কিন্তু আজ কারোর চিহ্ন মাত্রও নেই। হয়তো বৃষ্টির জন্যই কেউ এদিকে আর আসেনি। কিন্তু এখন আমি কি করব? এতটা পথ হেঁটে হেঁটে যাব? এর থেকে তো মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করা সহজ হবে। যদিও বৃষ্টির মধ্যে মাঠের মধ্য দিয়ে যেতে অসুবিধাও হতে পারে, তবে মাঠ দিয়ে গেলে কাকার বাড়ির দূরত্বটাও কমে যাবে। উপায় যখন নেই তখন সমস্যা নিয়ে ভেবেও লাভ নেই। মাথায় ছাতার জায়গায় ঝোলাটা ধরে আমি এগিয়ে গেলাম মাঠের দিকে। স্টেশন থেকে মাঠের দূরত্ব মাত্র 15 মিনিট, কিন্তু রাস্তায় জল জমেছে। খানাখন্দ থেকে নিজেকে বাঁচিয়ে জলের মধ্যে ছপ ছপ করতে করতে সেই রাস্তা পার করতে করতেই আমার সময় লাগলো আধ ঘন্টা। তারপর সামনে দেখলাম সেই মাঠ। মাঠটি বিশাল বড়। হেঁটে হেঁটে এই মাঠ পার করতেই 40 থেকে 45 মিনিট সময় লাগে। বৃষ্টির পরিমাণ তখন অনেকটাই মন্থর। এগিয়ে পড়লাম মাঠের মধ্যে। মিনিট 5 হয়েছে কি হয়নি, হঠাৎ করে আবার শুরু হলো বৃষ্টি। প্রবল বৃষ্টি, প্রবল ঝড়, দমকা হাওয়া, বিদ্যুতের ঝলক ও মেঘের গর্জন সমন্বিত রাতে এই ফাঁকা মাঠে হাঁটা কোনো রকমভাবেই সম্ভব হচ্ছিল না। মায়ের উপর মনে মনে খুব রাগ করছিলাম। কাকার বাড়িতে আসার আমার মোটেও ইচ্ছে ছিল না। আত্মীয় বললেই তো আর আত্মীয় সম্পর্ক হয় না। আমার কাকা অসম্ভব স্বার্থপর একটা মানুষ। তার জন্য আমার মা বাবা বরাবরই অধিক স্নেহ বিতরণ করেছেন, কিন্তু আমি আমার বাবা মার মতো অত বোকা নই। তবু আজ আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই আমাকে এই ঝড় জলের রাতে এই অসুবিধায় পড়তে হচ্ছে। এখন বেঁচে সেখানে পৌঁছাতে পারলেই হয়। মাঝে মাঝে যে পরিমাণ বাজ পড়ছে সেটা যদি আমার মাথায় এসে পড়ে তাহলে এই মুহূর্তে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়েছি। এমন সময় হঠাৎ করে এমন এক মেঘের গর্জন হলো যে আমি চমকে গিয়ে একটা গর্তকে খেয়াল না করে পা ঢুকিয়ে বসলাম। সেই এক মুহূর্তের মধ্যে আমি মুখ থুবড়ে পড়লাম মাটিতে। বাবা গো! রাস্তায় কিছু পাথর বিছানো ছিল। সেই পাথর থুতনিতে লেগে আমার থুতনি সঙ্গে সঙ্গে ফেটে গেল। হাত থেকে ব্যাগটা ছিটকে গিয়ে পড়ল, আর ওই থুতনি ধরে যন্ত্রণায় কাঁতরে উঠলাম আমি। এরকম অসহায় অবস্থা আমি এর আগে কোনোদিনও পড়েছি বলে আমার মনে হয় না। মাটিতে পড়ে ছটফট করছি, এমন সময় একটা ঠান্ডা হাত অনুভব করলাম আমার কপালে। চমকে সেদিকে তাকিয়ে দেখলাম আমি একজন কুঁজো বৃদ্ধা আমার মুখের উপর ঝুঁকে পড়ে নিজের ফোকলা দাঁতে ফিক ফিক করে হাসছে। সে মহিলার কোচকানো চামড়া দেখে মনে হচ্ছে বৃদ্ধার বয়স কম করে 100 বছর। একটা লাঠির সাহায্যে সে দাঁড়িয়ে রয়েছে গোল গোল চোখ করে। আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত বুলিয়ে সে খ্যানখ্যানে গলায় বলল, খোকা, তোমার তো খুব চোট লেগেছে বাবা। আস্তে আস্তে ওঠো, সামনে আমার কুটির। নাও ওঠো দেখি। আমি থুতনি চেপে ধরে উঠে দাঁড়ালাম।
রক্তে আমার হাত ভেসে যাচ্ছে। বুড়ি আমার ব্যাগটা তুলে নিয়ে আমার হাতটা ধরে নিয়ে চলল তার নিজের কুটিরের দিকে। বৃষ্টি তখন আরও বেড়েছে। আপনি কোথায় থাকেন? এই তো বাবা, এই মাঠের মধ্যেই। মাঠের মধ্যে? কিন্তু মাঠ তো সম্পূর্ণ ফাঁকা শুনেছি। গাছপালা থেকে জীবজন্তু কিছুই নাকি মাঠে নেই। তুমি ভুল শুনেছ বাবা, আমি অনেক বছর ধরেই ওখানেই থাকি। আগে এই মাঠ ছিল এক গভীর জঙ্গল। তখন আমি ওই জঙ্গলেই আমার কুটিরেই থাকতাম। পরে জঙ্গল ধ্বংস হওয়ার পরও আমার কুটির ওখানে রয়ে গেল। তবে মাঠের এত ধারে বলেই হয়তো লোকে অতটা খেয়াল করে না। তুমি এত কথা বলো না, আগে কুটিরে চলো, তোমার চিকিৎসা প্রয়োজন। আমার মেয়ের ওষুধ বিশুদ্ধে ভালোই অভিজ্ঞতা আছে, ও তোমায় ঠিক সুস্থ করে দেবে। আমি বুড়ির সঙ্গে কিছু দূর এগোলাম। মাঠের একদম ধারে একটা ভাঙাচোরা কুটিরের সামনে এসে দাঁড়ালো বুড়ি। কুটিরটা ভাঙাচোরা হলেও বেশ বড়। দাওয়ায় উঠে বুড়ি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে এলো। ঘরে কোনো আলো নেই। বুড়ি একটা হ্যারিকেন জ্বালিয়ে সেই ঘরে এনে রাখলো। তুমি এখানেই বসো, হ্যাঁ, আমি আমার মেয়েকে পাঠাচ্ছি। বুড়ি চলে গেল। আমি ঘরের মধ্যেই একটা তক্তার উপর গিয়ে বসলাম। পাশেই একটা ভাঙা চেয়ারের উপর টিমটিম করে চলছে হ্যারিকেন। দেয়ালে একটা কালো মতো মুখোশ ঝুলছে। জায়গায় জায়গায় জল চুইয়ে চুইয়ে ঘরের মেঝেতে পড়ছে। ততক্ষণে আমার থুতনি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেলেও প্রবল যন্ত্রণা হচ্ছে। আমি উঠে গিয়ে ঘরের এক পাশে দাঁড়ালাম। সেখানে একটা বন্ধ জানলা ছিল। সেই জানলাটা খুলে বাইরে ঝড় বৃষ্টির পরিবেশ দেখলাম। উত্তাল বৃষ্টি তখন রাতের নিকোষ কালো পরিবেশকে মাতিয়ে রেখেছে। মাঠের মধ্যে কোনো গাছপালা নেই, কিন্তু মাঠ থেকে বেশ কিছুটা দূরে সারি সারি তাল গাছগুলোকে অনাহত ঝড়ে এলোমেলো অবস্থায় দেখেই বোঝা যাচ্ছে ঝড়ের মত্ততা ঠিক কতটা। এমন সময় ঘরের মেঝেতে খুটখুট শব্দ হলো। আমি সেই দিকে চেয়ে দেখলাম আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে একজন ছিপছিপে গড়নের মেয়ে। মেয়েটির উচ্চতা সাধারণ মেয়েদের চেয়ে বেশ অনেকটাই বেশি। কালো রঙের পাতলা শাড়ি পরে মেয়েটি নিজের শরীরকে ঢেকে রাখার চেষ্টাই করেছে মাত্র। তবে সেই কাজে যে সে খুব একটা সফল হয়েছে তা নয়। মেয়েটির মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। আপনি কি বুড়িমার মেয়ে? মেয়েটি আস্তে আস্তে ঘরে প্রবেশ করল। আমার সামনে একটি বেতের মোড়া টেনে বসল। হ্যারিকেনের মৃদু হলদে আলোয় তার মুখ আমার চোখের সামনে পরিষ্কার হলো। ওকে দেখে আমার চোখ কিছুক্ষণের জন্য পলক ফেলতে ভুলে গেল। বুড়িকে যতটা কুৎসিত দেখতে, তার মেয়েকে ঠিক ততটাই সুন্দর দেখতে। টিকালো নাক, টানা টানা চোখ, নিটল গোল মুখের মিষ্টি উজ্জ্বল হাসি। ছোট্ট কপালে একটা ছোট্ট কালো টিপে মেয়েটিকে এতটাই সুন্দর লাগছে যে এই মুহূর্তে যদি কেউ এই মেয়েটির সঙ্গে আমার বিবাহ দিতে উদ্যত হয়, তাহলে আমি নির্বিবাদে একে স্ত্রী হিসাবে গ্রহণ করব। মা বলল আপনার থুতনিতে চোট লেগেছে। কই দেখি তো, আমার দিকে তাকান। মেয়েটির কণ্ঠ কোকিলের চেয়েও মিষ্টি। আমি গলা ঝেড়ে নিয়ে বললাম, হ্যাঁ, আসলে বৃষ্টির মধ্যে একটা গর্তে পা দিয়ে ফেলেছি, তারপর মুখ থুবড়ে পড়ে এই অবস্থা। আপনার মা আজ না থাকলে আমি ওখানে পড়েই ছটফট করতাম। এবারে লক্ষ্য করলাম মেয়েটির হাতে একটা ছোট্ট বাক্স মতো কিছু রয়েছে। মেয়েটি উঠে আমার কাছে এসে দাঁড়ালো। আমার মুখটা ধরে উপরে তুলল। ওর ছোঁয়ায় আমার গায়ে কাঁটা দিল। মেয়েটি নিজের মুখটা নামিয়ে এনে আমার থুতনিটা হ্যারিকেনের আলোয় ভালো করে দেখল। কি বুঝছেন? সেলাই করতে হবে? না, শক্ত করে বেঁধে রাখলে ঠিক হয়ে যাবে। থুতনিটা কেটে গেছে, তাই এত রক্ত বেরোচ্ছে। আপনি নড়াচড়া করবেন না,
চুপটি করে বসুন, আমি ওষুধের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। মেয়েটি নিজের বাক্স থেকে একটা কাঁচের শিশি বার করে তার মধ্যে থেকে কিছু শিকড় বাকড় বাটা বের করে আমার থুতনিতে লাগিয়ে দিল। গন্ধটা অনেকটা ওই মেহেন্দি পাতার মতো। এটা কি লাগাচ্ছেন? এর মধ্যে অনেক কিছু রয়েছে, ওই সব কিছুর নাম বললেও আপনি চিনবেন না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এত রাতে আপনি এখানে কি করছিলেন? সামনেই আমার কাকার বাড়ি, আমি ওখানেই যাচ্ছিলাম, কিন্তু পথে এরকম বৃষ্টি আর এই দুর্ঘটনার জন্য আমি আটকে গেলাম। কোনো অসুবিধে নেই, কাল সকালে আপনাকে আপনার কাকার বাড়িতে পৌঁছে দেব। এই অন্ধকার নির্জন মাঠে আপনারা মা মেয়ে থাকেন, আপনাদের ভয় করে না? কিসের ভয়? জীবজন্তু এই মাঠে আসে না। হ্যাঁ, জীবজন্তু না আসুক, মানুষ তো আসে। রাতের দিকে মানুষও আসে না, তবে সকালেও যে খুব বেশি মানুষের আনাগোনা দেখা যায় তা কিন্তু নয়। কিন্তু যদি আসে তাহলে তো বিপদ হতে পারে। আপনি যুবতী, আপনার উপর বিপদ এলে আপনার মা কি একা কিছু করতে পারবেন? গ্রাম থেকেও তো অনেকটা দূরেই থাকেন আপনারা। আমার উপর এমন কি বিপদ আসতে পারে বলে আপনার মনে হয়? সেই কথা আমি আর মুখে আনতে চাই না। মুখে আনতে চান না নাকি ভাবতে চান না? কোনটা? ভাবতে পারছি না। কেন? ভয় হচ্ছে আমার জন্য? না, ভয় ঠিক না, দুশ্চিন্তা হচ্ছে। কেন? আমি কি আপনার নিজের কেউ? এখনো নয়, তবে হতেও তো পারে। মেয়েটি আমার কথা শুনে ভারী লজ্জা পেল। আমার থুতনি থেকে মাথা অবধি একটা পট্টি পেঁচিয়ে দিয়ে গেল। বৃষ্টির রাতে খিচুড়ি খেতে ভালো লাগে আপনার? খুব ভাল লাগে। তাহলে খিচুড়ি বানিয়ে আনছি, আপনি এখানেই বসুন। আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে একবার ডাক দেবেন। আপনার নাম তো জানি না, কি বলে ডাকবো? আমার নাম কামিনী। নমস্কার, আমার নাম বসন্ত। বাহ, খুব ভালো তো। গ্রীষ্মকালে বৃষ্টির মধ্যে আমার কুটিরে হাজির হয়েছে বসন্ত। আপনি বসুন, খাবার করে নিয়ে আসছি। মেয়েটি চলে যাওয়ার সময় দরজার দিকে দাঁড়িয়ে একবার আমার দিকে ফিরে তাকালো। ওর চোখে মুখে একটা অদ্ভুত টান রয়েছে, যা আমি চেয়েও উপেক্ষা করতে পারলাম না। আমার দিকে তাকিয়ে সামান্য হেসে কামিনী চলে গেল। ও চলে যাওয়ার পর আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে বৃষ্টি দেখতে দেখতে ওর কথাই ভাবতে লাগলাম। কামিনীর চোখটা ভারী সুন্দর, কিন্তু সেই চোখে স্নিগ্ধতা নেই, রয়েছে নেশা। এই নেশা সুরার নেশাকেও হার মানায়। কামিনীর ছোঁয়াতে রয়েছে অজস্র কাঁটা, যে কাঁটা ফুটলে শরীরে আঘাত লাগে না, বরং যৌবনের উত্তেজনা সৃষ্টি হয়। কামিনীর হাসিতে ছিল একটা প্রকার তীক্ষ্ণতা, যা ছুরির ফলার মতো বুকের মধ্যে ঢুকে গিয়ে হৃদয় খাঁচার বন্ধ তালাটাকে ভেঙে দিতে পারে। এই মোহময়ী রূপ যেন 500 বছর ধরে ধ্যানমগ্ন ঋষিরও ধ্যান ভঙ্গ করতে পারে। মা আমায় বহুবারই বিবাহের জন্য জোর করতেন, কিন্তু আমিই রাজি হইনি। তার কারণ হয়তো এই কামিনী। ওর জন্যই অজান্তে আমি এতগুলো দিন বিয়ের কথা ভাবিনি। বুঝলাম, কামিনীকে দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। কিন্তু মেয়েরা অতি শীঘ্র কোনো সিদ্ধান্তে উপনীত হয় না, তাই কামিনীকে কোনো রকমের উত্তেজনা দেখানো যাবে না। কামিনীর ভাবনায় যখন আমি মগ্ন, তখন দরজায় আবার ঠক ঠক শব্দ হলো। আমি সেই দিকে তাকিয়ে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে সেই বুড়ি। হ্যারিকেনের মৃদু আলোতে বুড়িকে আরো ভয়ানক লাগছে। এত কুৎসিত মায়ের এত সুন্দর মেয়ে হয় কি করে, সেটাই ভাবনার বিষয়। মেয়ে রান্না করছে, তুমি একা একা থাকবে বলে সে আমায় জোর করে তোমার কাছে পাঠিয়ে দিল। তা বাবা, তোমার যন্ত্রণা একটু কমেছে? হ্যাঁ, অনেকটাই কমেছে। আপনার মেয়ে তো খুব ভালো ডাক্তারই জানে। আসুন না, ভিতরে বসুন। বুড়ি লাঠি ঠুকতে ঠুকতে আমার তক্তায় এসে বসল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে যে আমার কি হতো কে জানে। না না, ধন্যবাদ কিসের, এসব তো আমার কর্তব্য।
আচ্ছা বুড়িমা, আপনাকে একটা প্রশ্ন করব? করো বাবা, করো। এই রাতে এই বৃষ্টির মধ্যে আপনি মাঠে কি করছিলেন? আমি মাঝে মধ্যে রাত্রিবেলা মাঠে একটু পায়চারি করি। আজও ওই সেটাই করতে গিয়েছিলাম। তখনই দেখলাম তুমি মাটিতে পড়ে ছটফট করছো। এই বৃষ্টির মধ্যে আপনি পায়চারি করতে গিয়েছিলেন? এই কদিন এত গরম ছিল যে আজ বৃষ্টি পড়তেই একটু ভিজতে মন করলো। না বুড়িমা, এরকমটা করবেন না। আপনার তো বয়স হয়েছে, যদি ঠান্ডা লেগে যেত? তাহলে আমার মেয়ে আমায় ভালো ওষুধ দিয়েই সুস্থ করে দিত। ওর এইসব বিষয়ে খুব জ্ঞান। সে তো আমি পরিচয় পেলাম। তা আপনার মেয়ের এত বয়স হয়ে গেছে, আপনি বিয়ে দেননি কেন? বুঝলাম কথাটা আমার একেবারেই বলা উচিত হয়নি, কিন্তু নির্লজ্জের মতো যখন বলেই ফেললাম, তখন উত্তরের জন্য এক দৃষ্টে বুড়ির দিকে তাকিয়েই রইলাম। দেখতেই তো পাচ্ছ বাবা, কুটিদের কি অবস্থা। মেয়ের বিয়ে দেব কি করে? বিয়ে তো আর কেউ এমনি এমনি করে না। আমার গয়না নেই, টাকা নেই, চাইলেই কি মেয়ের বিয়ে দেওয়া যায়? আমি মনে মনে ভাবলাম আমি একজন শিক্ষক, আমি নিজের পণ নিয়ে বিয়ে করাতে একদমই বিরুদ্ধে। সুতরাং কামিনীকে বিয়ে করার প্রথম বাধা আমি কাটিয়ে ফেললাম। তবে বুড়িমাকে কিছু বললাম না। আচ্ছা বুড়িমা, এই মাঠে যে এককালে জঙ্গল ছিল, আপনি সেই জঙ্গলের মধ্যেই কুটিরে থাকতেন? হ্যাঁ বাবা, আমি আর আমার মেয়ে বরাবরই এখানে থাকতাম। আর আপনার স্বামী? সে তো মেয়ে জন্মানোর পরেই ওলাউট হয়ে মারা যায়। বুড়িমার জন্য খুব খারাপ লাগলো। একা হাতে এত বড় মেয়েকে আগলে আগলে রাখে। ঠিক করলাম কামিনীকে বিবাহ করার পর বুড়িমাকেও নিজের বাড়িতে নিয়ে রাখব। অসহায় শাশুড়ি মাকে ফেলে আমি কোনোদিনও যাব না। আমি আরও বেশি হৃদ্যতা বাড়ানোর জন্য গল্প করতে লাগলাম বুড়িমার সঙ্গে। ওই জঙ্গল হঠাৎ করে ধ্বংস হয়ে গেল কি করে? কেন বাবা, তুমি জানো না এই জঙ্গলে একটা অভিশাপ রয়েছে? ছোটবেলায় বাবা কাকার মুখে শুনেছি ঠিকই, কিন্তু ভালোভাবে জানি না অভিশাপটা কিসের বা কেই অভিশাপ দিয়েছে সে বিষয়ে কিছুই জানি না। সে তো আজ বহু যুগ আগের কথা। তুমি হয়তো তখন জন্মাওনি। তোমার কি ওই সব গল্প শুনতে ভালো লাগবে? না না বুড়িমা, আপনি বলুন, আমি শুনবো। এমনিতেও খাবার তৈরি করতে কামিনীর সময় লাগবে। এত যখন সাধছ তখন বলি। আজ থেকে অনেক বছর আগের কথা। বাতাসপুর গ্রামে শ্মশানের কাছেই থাকতো কাকুন নামের একটি মেয়ে। ভারী মিষ্টি ও ধার্মিক মেয়ে ছিল সে। একদিনের কথা, সেদিনও ছিল বৈশাখ মাস। গ্রীষ্মের দাবদাহে চলছে তখন গ্রামের চারিধার। কাকুনের মা বাবা তখন একটা কাজে বেশ কিছুদিনের জন্য এই গ্রামের বাইরে গিয়েছিল। কাকুন একদিন নিজের ঘরের দাওয়ায় বসে মাছ কাটছিল। এমন সময় তার ঘরের সামনে এসে দাঁড়ালো এক তান্ত্রিক। তান্ত্রিককে দেখে বোঝা যাচ্ছিল প্রচণ্ড গরমে সে কাহিল হয়ে যাচ্ছে। তখন তাকে ধরে ধরে ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর তান্ত্রিককে জল পান করতে দিল।
মাটিতে বসে তান্ত্রিকের পা ধুইয়ে দিল। তারপর তান্ত্রিককে ভালো মন্দ রান্না করে খাওয়ালো। খাওয়া দাওয়া শেষে তান্ত্রিক বিশ্রাম নিল। কাকন সারা দুপুর দাওয়ায় বসেই কাটিয়ে দিল। সন্ধেবেলা তান্ত্রিক ঘুম থেকে উঠে কাকনকে ডেকে বলল, তুই আমার অনেক সেবা করেছিস, আমি খুব খুশি হয়েছি। তাই তোকে তোর জীবনের শ্রেষ্ঠ সুযোগ দিতে চাই। আমি ভোলানাথ তান্ত্রিক, এ যুগের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। তোর সেবায় তুষ্ট হয়ে আমি তোকে সুযোগ দিচ্ছি সারা জীবন আমার সেবা করার। তোকে আমি আমার সঙ্গে রেখে দেব। তুই আমার সঙ্গে সঙ্গে যাবি আর সারাক্ষণ আমার সেবায় মনোনিবেশ করবি। এ কি বলছেন বাবা? না না, আমি এই কাজ করতে পারবো না। তোর সাহস তো কম না, তুই আমায় না বলিস? হ্যাঁ, আমার সঙ্গে থাকলে সর্বজগৎ আমি তোর পায়ের কাছে এনে দেব। না, আপনি যাই বলুন, আমার পক্ষে এ কাজ অসম্ভব। মূর্খ মেয়ে, তোকে আমি অভিশাপ দেব। এখনো সময় আছে, রাজি হয়ে যা। আপনার অভিশাপে যদি সত্যি আমার ক্ষতি হয় তাহলে তাই হোক। তবুও আমি আমার সম্মান বিকতে দেব না। হারামজাদি, খুব সম্মান করছিস না? তোর সম্মান কিভাবে ধুলোয় মেশাবো শুধু দেখ। চেঁচামেচিতে গ্রামের সকলে সেখানে উপস্থিত হয়েছিল। তাদের সামনেই তান্ত্রিক একটা মন্ত্র পড়ে নিজের ঝুলি থেকে কি একটা গুঁড়ো পদার্থ বের করে মারল কাকনের শরীরে। তারপর চিৎকার করে বলল, আমি ভোলানাথ তান্ত্রিক, নিজের সমস্ত সাধনা শক্তি একত্রিত করে তোকে অভিশাপ দিচ্ছি। তুই খুব তাড়াতাড়ি এক ডাইনি সন্তান গর্ভে ধারণ করবি। এই ডাইনির জন্মের পর পৃথিবীর কোনো শক্তি একে ধ্বংস করতে পারবে না। তান্ত্রিক কাকনকে অভিশাপ দিয়ে চলে গেল। 5 দিন পর কাকন দেখল তার পেট ফুলে উঠেছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন 5 মাসের গর্ভবতী। কাকনের মা বাবা তখনও ফেরেনি। অসহায় মেয়েটা নিজেকে গ্রামের লোকেদের থেকে লুকিয়ে লুকিয়ে আলাদা করে রাখলো। ও জানতো যদি গ্রামের লোকেরা ওকে গর্ভবতী দেখতে পায় তাহলে তারা কখনোই এই ডাইনিকে জন্মাতে দেবে না। ডাইনির সঙ্গে গ্রামবাসীরা তাকেও মেরে ফেলবে। এইভাবে কাকন 9 দিন কাটিয়ে ফেলল। কাকনের গর্ভে যে সন্তান আছে সে এক দিনে এক মাসের শিশুর মতো পরিণত হয়ে উঠছে। এমনকি কাকনের পেটটা দেখলে মনে হবে যেন কেউ ওর পেটের মধ্যে আলকাতরা মাখিয়ে দিয়েছে। নিকশ কালো পেটে যে কোনো অপশক্তির বাস আছে তা বুঝতে কাকনের অসুবিধা হলো না। সেই দিন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। কাকন শুয়েছিল নিজের বিছানায়। এমন সময় গ্রামের একজন মহিলা জানালা থেকে কাকনের কালো পেট দেখে সবাইকে ডেকে আনলো। গ্রামবাসীরা ঠিক করলো কাকনকে হত্যা করবে। কাকনের বাড়িতে এসে গ্রামবাসীরা ওকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে এলো। আমাকে ছেড়ে দাও আমাকে। তোমরা তো জানো আমি এইসব কিছুর জন্য দায়ী নই।
সব ওই শয়তান তান্ত্রিকটা করেছে। গ্রামবাসীরা কথা শুনলো না। কাকনকে গ্রামের পাশের জঙ্গলে নিয়ে এসে ওকে ফেলে মারতে শুরু করলো। পিটি লাথির পর লাথি মারতে মারতে কাকনকে হাতমরা করে ফেললো। এমন সময় হঠাৎ বৃষ্টি থেমে গিয়ে প্রবল ঝড় উঠল। বাজ পড়ল জঙ্গলের একটা গাছের ওপর। গ্রামবাসীরা ওখানেই কাকনকে ফেলে চলে গেল। কাকন কোনো রকমে ওই ঝড় বৃষ্টির মধ্যে একা একাই বাচ্চাকে জন্ম দিল। বাচ্চাটার রূপ দেখে কাকনের বুক কেঁপে উঠল। যেন সন্তান নয়, একটা বড় সড়ো কালো কয়লার জন্ম দিয়েছে সে। কাকনের প্রচন্ড রক্তপাত শুরু হলো। ও বুঝতে পারলো আরো বেশিক্ষণ বাঁচবে না। নিজের ডাইনি সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কাকন বলল, আমার সাথে যা হয়েছে, আমার সন্তান হয়ে তুই এর প্রতিশোধ নিবি, তুই এর প্রতিশোধ নিবি। বলেই কাকন মৃত্যুবরণ করল। অন্যদিকে জঙ্গলে ডাইনির জন্ম হওয়ার ফলে জঙ্গল অভিশপ্ত হয়ে গেল। রাতারাতি সেই জঙ্গলের সমস্ত গাছ মরে গেল। কোনো জান প্রাণীর চিহ্ন মাত্র রইল না। পরের দিন জঙ্গল সাফ করতে এসে সবাই কাকনের মৃতদেহ পেলেও কাকনের ডাইনি সন্তানকে খুঁজে পাওয়া গেল না। তাহলে বাচ্চাটার কি হলো? জানি না, শুনেছি ডাইনিদের বয়সও এক এক দিনে 1 বছর করে বেড়ে যায়। কাকনের জন্ম দেওয়া ডাইনি সন্তান এতদিনে নিশ্চয়ই বুড়ি হয়ে গেছে। নয় নয় করে এখন তার 100-র অনেক বেশি। আরো একটা কথা শুনেছি, ওই ডাইনি নাকি মানুষ ভক্ষণ করে। বছরে 1 বার করে সে এখানে ফিরে আসে। এই পথে আসা কোনো পথিককে রাতের বেলায় ভুলিয়ে ভালিয়ে বশ করে সে তাকে ভক্ষণ করে। তাই রাতের বেলা এই পথ কেউ মারায় না। দেখি ওর কতটা রান্না হলো। অনেক রাত হয়েছে, তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে। বুড়িমা ঘরে চলে গেল। আমি আবারও জানলার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাঠটা দেখে কেমন যেন ভয় ভয় করলো। এই মাঠেই সেই ভয়ানক ঘটনাটা ঘটেছে আজ থেকে কয়েক বছর আগে। তবে এই সব অভিশাপের কথায় আমার খুব একটা বিশ্বাস নেই। গল্পটাকে গল্পের মতো নেওয়াই ভালো। কিছুক্ষণ পরে হাতে একটা হাঁড়ি নিয়ে ঘরে ঢুকলো কামিনী। আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন। খিচুড়ি আর ডিম ভাজা, কিন্তু বেশি কিছু করতে পারিনি। এই অনেক। আমি বসলাম। কামিনী শালপাতায় খিচুড়ি আর ডিম ভাজা তুলে দিল। বুড়িমা খাবেন না? মা রান্নাঘরে বসেই খাচ্ছে, আপনি নিশ্চিন্ত হয়ে খেয়ে নিন তো। আর তুমি খাবে না? আপনার পরে আমিও খেয়ে নেব। পরে কেন? এসো একসাথেই খাই। না না, তা হয় না, আপনি অতিথি মানুষ, আপনার পরেই আমি খাবো। আমি খাচ্ছিলাম আর কামিনী আমার পাশে বসে বসে হাওয়া করছিল। ওকে এইভাবে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মা ও বাবাকে ঠিক এভাবেই হাওয়া করত। লজ্জায় হয়তো আমার মুখটা লাল হয়ে উঠেছিল। মনটা অন্যমনস্ক করার জন্য কামিনীর সঙ্গে টুকটাক গল্প করলাম। মেয়েটাকে আমার ভারী মনে ধরেছে। ঠিক করলাম কাল সকালে এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে ওকে বিবাহের প্রস্তাবটা দিয়ে যাব। তারপর কাকার বাড়ি থেকে ফেরার সময় সেই প্রস্তাবের উত্তরটাও জেনে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমি দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়লাম। ঘুম আসতেও অধিক সময় লাগলো না। অন্ধকার রাত, বৃষ্টি তখন বেশ খানিকটা ধরেছে।
হঠাৎ অদ্ভুত একটা অনুভূতির জন্য আমার চোখটা খুলে গেল। তক্তায় উঠে বসলাম। ঘরটা প্রচণ্ড গুমোট লাগছিল। তাড়াতাড়ি নেমে গিয়ে ঘরের জানলাটা খুলে দিলাম, কিন্তু জানলা খুলে যা দেখলাম তাতে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা জলস্রোত নেমে গেল। নিজের চোখে সেই জানলা দিয়ে বিরাট ফাঁকা মাঠ দেখেছিলাম এই কিছুক্ষণ আগে, কিন্তু এখন সেই মাঠ আর দেখতে পেলাম না। তার বদলে জানলা খুলতেই চোখে পড়ল অজস্র গাছ। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। আমি ঠিক দেখছি তো? মাঠের জায়গায় গভীর জঙ্গল কি করে এলো, আর কোথা থেকেই বা এলো? বুড়িমার বলা ঘটনাটা শুনে স্বপ্ন দেখছি না তো? 2-3 বার চোখ ঘুষে নিয়ে আবার সামনের দিকে দেখলাম। না, ভুল দেখছি না। সামনের মাঠে এখন অজস্র গাছ জন্মেছে। দূরের কোথাও থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। ঝিরঝির করে বৃষ্টির ফোঁটা গাছের উপর পড়ে টুপটাপ শব্দ করে চলেছে। এসব কি করে সম্ভব হয়? আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরোলাম। দেখলাম আমার ঘরের বাইরে আরেকটা ছোট্ট ঘর রয়েছে। সেই ঘরের দরজা বন্ধ। সম্ভবত এই ঘরেই বুড়িমা এবং তার মেয়ে থাকে। খুব খারাপ লাগলো। সেই ঘরের দরজা এখন ধাক্কাতেই হবে। এই মুহূর্তে ওদের একবার ডাকা প্রয়োজন। এগিয়ে গেলাম বন্ধ দরজার দিকে, কিন্তু ঘরের দরজা ধাক্কা মারার প্রয়োজন হলো না। একটা হাত দরজা রাখতেই আস্তে আস্তে দরজাটা খুলে গেল। ঘরের ভিতরে একটা হ্যারিকেন জ্বলছে। সেই হ্যারিকেনের আলোয় আমি দেখলাম বুড়িমা একা একা ঘরে পায়চারি করছে। পুরো ঘরে আর কাউকেই আমি দেখতে পেলাম না। কি ব্যাপার হলো? কামিনী কোথায়? বুড়ির মুখে যেন অদ্ভুত একটা পৈশাচিক ভাব খেলা করছে, যা কিছুক্ষণ আগে অবধি আমি দেখিনি। মনে মনে ভাবছি বুড়িমাকে ডাকা উচিত হবে কিনা। এমন সময় বুড়িমা ওই ঘরের একটা বিশাল আয়নার সামনে এসে দাঁড়ালো। সে আয়নায় আমি যে প্রতিচ্ছবি দেখলাম, সেই প্রতিচ্ছবি দেখে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড যেন লণ্ডভণ্ড হয়ে গেল। স্পষ্ট দেখলাম আয়নায় দাঁড়ানো প্রতিচ্ছবি বুড়িমার নয়, কামিনীর। আয়নার এই পাশে বুড়িমা দাঁড়িয়ে রয়েছে, আর আয়নার ওই পাশে কামিনী দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছে, যেন সে বুঝতে পেরেছে তার অলোকে আমি তাকে দেখছি। এটা কি করে সম্ভব? আমার মাথার মধ্যে সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। এই বুড়ি সেই কামিনী, নাকি নাকি কামিনী হলো সেই বুড়ি? কে কার রূপ ধারণ করেছে, আর কেনই বা করেছে? আমি কি সত্যি ভুলভাল দেখছি? না না না, এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি আস্তে আস্তে সেখান থেকে সরে যাচ্ছি। এমন সময় বুড়িমা বলে উঠল, কি হে অমন্তর, উকি ঝুঁকি মারছ কেন হে ছোকরা? ভিতরে এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি আমি। বুড়ি পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি সেই হাসির ভয়াবহতা আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি অত্যন্ত ভয়ে ভয়ে পিছিয়ে যেতে যেতে বললাম, তুমি কে? তুমি কাকে চাও? তোমার বুড়িমাকে নাকি কামিনীকে? হো হো করে গগন বিদারী হাসির সঙ্গে আমার চোখের সামনে নিমিষের মধ্যেই বুড়ি নিজের রূপ পাল্টে ফেলল। এখন সে সম্পূর্ণ কামিনীর রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন তার ঢেউ খেলানো শরীর দেখে অধিক মাত্রায় যৌবন ঝরে পড়ছে। আমার কাছে এসে সে আমার চোখের দিকে তাকিয়ে নেশাতুর গলায় বলে উঠল, এসো, আমার কাছে এসো। আমি আর একটু দেরি করলাম না। এক ছুটে বেরিয়ে পড়লাম সে কুঠির থেকে। এখন আমাকে যে করেই হোক পালাতে হবে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চললাম আমি। ছুটতে ছুটতে বারবার আমি পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখছিলাম যে কুঠির থেকে আমি ঠিক কতটা দূরে এসে পড়েছি। সামনে ফাঁকা মাঠ থাকলে হয়তো বুঝতে সুবিধা হতো, কিন্তু আমার সামনে তখন গভীর জঙ্গল।
লতা পাতা সরিয়ে গাছগাছালির মধ্য দিয়ে আমি ছুটে চললাম। আমার থুতনি থেকে মাথা অবধি বাঁধা পট্টিটা খুলে পড়েছে, সঙ্গে সঙ্গে সেই ক্ষতস্থান থেকে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। আমি ওইসব কথা না ভেবে ছুটে চললাম। বৃষ্টির মধ্যে অন্ধকার রাতে চারিদিক থেকে কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় নুপুরের শব্দ পেলাম, থেমে গেলাম। কেউ কি আমার পিছু ধাওয়া করছে? পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি যে গভীর হঠাৎ উদীয়মান জঙ্গলের ভেতর আমি সম্পূর্ণ অনাহুত, এটা বুঝতে পেরে আমি আরও জোরে ছুটে চললাম। যত এগোচ্ছি ততই যেন সেই নুপুরের শব্দ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আমি আদৌ সেই নুপুরের শব্দ থেকে দূরে পালাচ্ছি, নাকি সেই নুপুরের শব্দে বশবর্তী হয়ে আমি সেদিকে ছুটে চলেছি? আরও অনেক দূর ছোটার পর সামনে তাকিয়ে আমার দম বন্ধ হয়ে গেল। যে কুটিরটাকে আমি পিছনে ফেলে এগিয়ে চলছিলাম, প্রাণপণে ছুটছিলাম যেটার থেকে অনেক দূরে, এখন সেই কুটিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। কুটিরের দাওয়ায় হাসি হাসি মুখ করে বসে রয়েছে সেই ভয়ানক বুড়ি। পায়ে একটা নুপুর পরে সে দাওয়ায় বসে পা তোলাচ্ছে। সেই নুপুরের ছুন ছুন শব্দই এতক্ষণ আমি পাচ্ছিলাম। তার মানে আমি এই একই জায়গায় বারবার দৌড়ে যাচ্ছিলাম। বুড়িকে সামনে দেখে আবারও পালাতে গেলাম। তখন বুড়ি পিছন থেকে বলে উঠল, আরে করো কি? যতবারই তুমি পালাও না কেন, তোমায় ফিরে সেই এখানেই আসতে হবে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি কেন এরকম করছো? আমার সঙ্গে বুড়িমা? বুড়ি উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। আমি বুড়িমা নই, এমনকি কামিনীও নই। আমি কে জানো? আমি কোনো উত্তর দিতে পারলাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম বুড়ির দিকে তাকিয়ে। আমি হলাম সেই ডাইনি যে ওই তান্ত্রিকের অভিশাপে কাকনের কোলে জন্মগ্রহণ করেছিল। কথাটা শুনে আমার মুখ থেকে আর একটা কথাও সরল না। ভোলানাথ তান্ত্রিকের অভিশাপের ফলে আমি জন্মেছি। আমাদের বাসস্থান সুদূর পাতালে। মানুষের কোনো ডাইনি হওয়ার জন্যই আমি খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে গেছি ঠিকই, কিন্তু এই রূপ আমি নিজের ইচ্ছার মতন পরিবর্তন করতে পারি। প্রয়োজনে আমি 3 বছরের শিশু থেকে 300 বছরের বুড়ির রূপও ধারণ করতে পারি। মানুষকে, বিশেষ করে পুরুষ মানুষকে ভোলানোর জন্য আমাকে বারে বারে কামিনী রূপ ধারণ করতে হয়েছে। খুব পছন্দ হয়েছিল না কামিনীকে? আজ অবধি যতজন পুরুষকে আমি ভুলিয়ে এখানে নিয়ে এসেছি, তারা আমার কামিনী রূপটাকে একটু বেশি পছন্দ করে। তবে তুই শুধু পছন্দই করিসনি, তাকে বিয়েও করতে চেয়েছিস। তা এখনো কি তাকে বিয়ে করার শখ মনে ধরে রেখেছিস? এই জন্যই কামিনী আর এই বুড়ি কখনো আমার সামনে একসাথে আসতে পারেনি। আমি হাত জোর করে মাটিতে বসে পড়লাম। আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। ডাইনি অনেক রকমের হয়। আমি হলাম এমন এক সত্তার ডাইনি যাকে বছরে কেবল একবার খাবার খেতে হয়, এবং সেই খাবারটা খেলে রাতারাতি তার শক্তি দ্বিগুণ বেড়ে যায়। তার জন্যই তো বছরে একবার করে সেই খাবার গ্রহণ করার জন্য পাতাল থেকে এই জগতে চলে আসতে হয়। এখানে আমার সঙ্গে সেই দিন ফিরে আসে সেই অভিশপ্ত জঙ্গল, যা আজ তুই সচক্ষে দেখেছিস। সেই মাঠ পরিবর্তিত হয়ে সেই জঙ্গলে পরিণত হয়েছে।
আমার সঙ্গে সঙ্গে বছরে একবার করে সেই জঙ্গল ফিরে আসে, আর এখানেই আমি তৈরি করি এক মায়াবী কুটির। বছরের পর বছর এখানে এসে এভাবেই আমি আমার ক্ষুধা নিবারণ করেছি। সেই খাবারটা খেয়ে, জানিস সেই খাবারটা কি? আমি চুপ করে তাকিয়ে রইলাম ডাইনির দিকে। সেই উৎকৃষ্ট খাবারটা হলো মানুষের রক্ত, মানুষের মাংস, মানুষের ঘিলু। তবে মরা মানুষের না, জ্যান্ত মানুষের। সুস্থ সবল অঙ্গ ভক্ষণ করতেই আমার ভারী মজা লাগে। আমার মন বলছে এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু আমার শরীর যেন আমার মনের কথা শুনছে না। সে ওই ডাইনির ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে এগিয়ে যাচ্ছে কুটিরের দিকে। আমার সর্বশরীর এখন সেই ডাইনির বসে। ঝড় বৃষ্টি আবার শুরু হয়েছে। আমি শুয়ে আছি কুটিরের দাওয়ায়। কোনো এক অদৃশ্য দড়ির সাহায্যে যেন আমায় কেউ বেঁধে রেখেছে। চোখের মনি সরাতেই হাত পা মুখ কিছুই নড়ছে না। হঠাৎ প্রবল যন্ত্রণা অনুভব করলাম। দেখলাম ডাইনি আমার পাটা কচমচ করে চিবিয়ে খাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় কাতরে উঠলাম আমি। চারিদিকে ভেসে যাচ্ছে রক্তে। ডাইনি কিন্তু সেদিকে হুঁশ নেই, সে আমায় খেতে ব্যস্ত। যন্ত্রণায় দু চোখ থেকে আমার জল গড়িয়ে পড়ছে, দম আটকে আসছে আমার। সবশেষে আমার বুকের উপর উঠে বসে খিলখিল করে হেসে আমার গলার নলি কামড়ে ধরলো সেই বুড়ি। চিৎকার করে উঠলাম আমি, কিন্তু কিন্তু কেউ আমার সেই যন্ত্রণা, আমার সেই কণ্ঠস্বর শুনতে পেল না। মনে প্রাণে প্রার্থনা করছি আমি যেন মৃত্যুদূত তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যায়। এত এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এবারে ডাইনি আমার নলিটা ছিঁড়ে নিল। ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে এলো, আমার নাকে মুখে ছিটকে গেল সেটা। কিন্তু কিন্তু আমার মনে আর কোনো বিরক্তি নেই কোনো শারীরিক মানসিক যন্ত্রণা। আমার চোখ স্থির, আমার দেহের প্রাণের চিহ্ন মাত্র নেই। বুঝতে পারলাম এত চেষ্টার পরেও শেষ রক্ষা করতে পারলাম না আমি। পূবের আকাশে আলোর আভা নিয়ে শুরু হলো ব্রহ্ম মুহূর্ত। এমন সময় রোজ আমি ঘুম থেকে উঠি, কিন্তু আজ এই সময় থেকে আমি থাকবো চিরনিদ্রায় মগ্ন। ডাইনি তখনও চেটে পুটে আমার শরীর খেয়ে চলেছে। অন্যদিকে মাঠের মধ্যে গতকাল রাতের হঠাৎ জেগে ওঠা গাছপালাগুলো যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। বুড়ি সেই কুটিরও যেন চোখে পড়ল না। আস্তে আস্তে বুড়ির অবয়বটাও মিলিয়ে গেল। এখন সেই ফাঁকা প্রান্তরে মাটিতে পড়ে রয়েছে আমার সঙ্গে আনা একটা ছোলা, আর ওই আমার শরীরটা, কিছু অবশিষ্ট হাড়গোড়। এসব ছাড়া আর কিছুই সেখানে বর্তমান নয়। শুনছিলেন অঙ্কিতা ঘোষের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন, গ্রাম বাংলার ভয়ের গল্প ডাইনি বুড়ির কুটিরে। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল পূজা, তৃষা এবং অভিক। কেমন লাগলো আপনাদের এই আজকের গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা কোথা থেকে আমাদের গল্পগুলো শুনছেন সেগুলোও জানাতে ভুলবেন না। আর আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, গল্পটি একটু লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের নতুন নতুন গল্পগুলো আপনারা শুনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আপনাদের ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।